উত্থাপিত। এটি ছিল প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার পারিতোষিক ও বিশেষাধিকার আইন 2024-এর বিল চূড়ান্তকরণ। আপনারা জানেন যে এবছরের 17 এপ্রিল এই বিলটা উঠেছিল, নীতিগত অনুমোদন করা হয়েছিল, তখন আজকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। সেখানে মূলত যেটি করা হয়েছে যে আমাদের আপনারা জানেন যে আমাদের যে আইনের আওতায় বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার যে বেতন ভাতাতে পেয়ে থাকেন সেটা ছিল 1983 সালে আমরা যেটা করি ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড ইলেকশন কমিশনার্স রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অর্ডিন্যান্স 1983। আমাদের উচ্চ আদালতের নির্দেশের প্রেক্ষিতে যে সাময়িক শাসন আমলে যেসব আইন ছিল সেগুলো পরিবর্তনের যে নির্দেশনা আছে তার আলোকেই এই আইনটি করা হয়েছে এবং এই আইনে মূলত প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের সুযোগ সুবিধা বেতন ভাতাতে নির্ধারণ করেছে। এবং আপনারা জানেন যে আগে যে আইনটা ছিল মূলত সেই আইনকে আর নির্বাচন কমিশনার পাবেন হলো হাইকোর্ট ডিভিশনের বিচারপতির বেতন ভাতাতে। এইখানে ওই রকম ওইটা না লিখে যেটা করা হয়েছে যে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বেতনটা, যেমন বলা হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার প্রতি মাসে 1,05,000 টাকা বেতন পাবেন, আর নির্বাচন কমিশনার পাবেন 95,000 টাকা। বিশেষ ভাতা হিসেবে তারা উভয় তাদের মূল যে বেতন তার 50% হিসেবে বিশেষ ভাতা পাবেন, তারা উৎসব ভাতা পাবেন, বাংলা নববর্ষের যে ভাতা আছেন সেটা পাবেন, আবাসন সুবিধা পাবেন, যানবাহন সুবিধা পাবেন, টেলিফোন সুবিধা, কুক ভাতা, সিকিউরিটি ভাতা এবং তারা পাবেন, নিয়ামক ভাতা পাবেন 8,000 টাকা করে, চিকিৎসা সুবিধা আগে যেভাবে আছে সেটাই কন্টিনিউশন, শুধু আইনের ভাষাটা মানে চেঞ্জ করে এটা করা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি ছিল সেটি হল ওটা তো মূল আইনের মধ্যে আছে, কিন্তু এইটা হলো তার বেতন ভাতাদের সংক্রান্ত বিষয়টা, সেইটা নিয়ে কোনো পরিবর্তন সেখানে না। এখানে বেতন ভাতাটা কত হবে সেই অঙ্কটা ফিক্সড করে দেওয়া হয়েছে। জি হ্যাঁ, ওটা মাসিক না, ওনার যেটা এখন পাচ্ছেন এখনো ওনারা যে বেতনটা পাচ্ছেন, মানে আগের ভাষাটা ছিল এরকম যে এক লাইনের কথা, যে আপিল বিভাগের বিচারপতি সমান বেতন পাইবেন। এখানে বলা আছে 1,05,000 টাকা, আপিল বিভাগের বিচারপতির 1,05,000 টাকা। এই না সমান কোনো বাড়ে আগে যেটা ছিল সেই, ঠিক আছে। আর আইনের ভাষা ইংরেজিতে ছিল, বাংলা করা হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি ছিল যে বিমস্টেক সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে এগ্রিমেন্ট অন মেরিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন শীর্ষক চুক্তির খসড়া অনুমোদন করা হয়েছে। এটি আসলে বিমস্টেক কোস্টাল শিপিং এগ্রিমেন্ট নামে একটি খসড়া আগে আমাদের অনুমোদন করা হয়েছিল। পরবর্তী সময় দেখা গেছে যে শ্রীলঙ্কা আমাদের একটি এই বিমস্টেকের সদস্য, কিন্তু শ্রীলঙ্কার যে জাহাজ চলাচলের যে অংশটি সেটি কোস্টাল নয়, এটা বলে মেরিটাইম, গভীর সমুদ্র বন্দরের অংশ। তো সেই জায়গায় মেরিটাইম আমাদের যে কোস্টাল শিপিং এগ্রিমেন্টে শ্রীলঙ্কাকে অন্তর্ভুক্ত করা যাচ্ছিল না, সেই জন্য এটার নাম পরিবর্তন করে করা হয়েছে
এগ্রিমেন্ট অন মেরিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন, এই নামে এখন এই বিমস্টেকের সদস্য রাষ্ট্ররা এটা চুক্তি করবে। চুক্তির ফলে যেটি হবে যে আপনারা জানেন যে কোনো দুই দেশের মধ্যে জাহাজ চলাচল যদি মাল পরিবহনের জন্য জাহাজ চলাচলের যদি বিষয় থাকে তখন সেটি দ্বিপাক্ষিক চুক্তি করতে হয়। এই বিমস্টেকের এই এগ্রিমেন্টের জন্য দ্বিপাক্ষিক চুক্তি আর করা যাবে না। একটা এগ্রিমেন্ট দিয়ে বিমস্টেকের যে 7টি দেশ আছে সকল দেশের সবাই এখন জাহাজ চলাচল করতে পারবে। আর সাধারণত বায়োল্যাটারাল চুক্তি যখন হয় তখন জাহাজের সাইজটা করা হয় যে 20,000 মেট্রিক টন পর্যন্ত তারা করতে পারে, যেটা আমাদের আগের চুক্তি আগের টাইম মধ্যে ছিল কোস্টালের ক্ষেত্রে। মেরিটাইম যখন করা হয়েছে তখন একটি মানে 20,000-এর অধিক যে জাহাজগুলো আছে তারাও এটার মধ্যে থাকে এই চুক্তির আওতায়। না, এই প্রোটোকলের আওতায় যেটা মূলত করা হয়েছে যে এখন থেকে উভয় পক্ষ পারস্পরিক বলা হচ্ছে পারস্পরিক আলোচনার মধ্যে প্রথম ডিসপিউট রেজলিউশন করবে। যদি আলোচনার মধ্যে না হয় তখন এই D8 যে গ্রুপটা আছে তাদের তত্ত্বাবধানে একটা আরবিট্রেশন প্যানেল হবে। সেই প্যানেলে দুই পক্ষ থেকে 2 জন থাকবেন প্যানেল মেম্বার, আর দুই পক্ষ মিলে আবার একজন করবে। এই হলো শর্ত নিয়ে তারা 3 জনে মিলে তারা যে রায়টা দিবেন সেই রায়টাই মানতে হবে। এই বিধান রেখে আসলে ঠিক আছে এই চুক্তিতে আমরা মানে স্বাক্ষর করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা বলতেছি, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, তুরস্ক এবং বাংলাদেশ সদস্য। এটা আগে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি যে আপনারা সবাই জানেন যে আমাদের দেশের ছাত্ররা কিংবা আমাদের দেশের কোনো মানুষ বা আমাদের দেশের কোনো ব্যক্তি যখন বিদেশে যায় অনেক রকম ডকুমেন্ট, বাংলাদেশের ডকুমেন্ট ওই দেশে যে মানে কাজ করতে হলে এটা ভেরিফিকেশন করতে হয়, তাই না? আপনারা জানেন যদি শিক্ষা সংকটের সনদ হয় তাহলে প্রথমে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেটি অ্যাটাস্টেড করে, তারপর সেটি ফরেন আমাদের মিনিস্ট্রিতে যায়, মিনিস্ট্রিতে ওরা অ্যাটাস্টেড করে দেয়। মিনিস্ট্রি থেকে যদি এখন যে দেশে যাবে সেই দেশের দূতাবাসে যেয়ে আবার অ্যাটাস্টেড করতে হয়, তারপর ওইটা তাদের দেশে এটা কার্যকর হয়। বাংলাদেশে আমাদের সাথে সম্পর্ক এরকম, এখানে তো অনেক আমাদের এম্বাসি, অনেক এম্বাসি আছে, প্রায় 90টার মতো এম্বাসি দিল্লিতে পর্যন্ত আছে। তো তখন ওইসব দেশের থেকে দেশের যদি সার্টিফিকেট করতে হলে আমাদের দিল্লিতে যে ওটা জমা দিয়ে তারপর করে আসতো, বিরাট রকম জটিলতার মধ্যে পড়ে। কিন্তু এই অ্যাপোস্টল কনভেনশন 1961 যারা সদস্য, এখানে বলা হচ্ছে যে এদের একটা সাধারণ পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাট অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট দেশের ফরেন মিনিস্ট্রি যখন ওটাকে মানে যিনি করবেন তিনি ওই আবেদন করবেন এবং ফরেন মিনিস্ট্রি যদি অ্যাটাস্টেড করে দেয় বা ভেরিফাই করে দেয় তাহলে আর ওইটা ওই দেশের এমবেসিতে যে অ্যাটাস্টেড করতে হয় ওইটা সরাসরি তারা গ্রহণ করবে। এই চুক্তিরা এইটাই কনভেনশনের মূল এটা। তো এই কনভেনশনে আমরা এতদিন সদস্য ছিলাম না, তো না হওয়ার কারণে আমাদের অনেক ভোগান্তি হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা উপস্থাপন করা হয়েছে যাতে আমরা একটা সদস্য হই। মন্ত্রিসভা আজকে খুব যে খুবই ইতিবাচকভাবে এটা গ্রহণ করে এটা তারা অনুমোদন করেছে যে এটা দ্রুত করা দরকার। আমরা আশা করছি যে এই কনভেনশনে স্বাক্ষর হওয়ার পরে এই কনভেনশনের স্বাক্ষরকারী দেশসমূহের মধ্যের ক্ষেত্রে বিশেষ করে ইউরোপ, আমেরিকা সবাই এটা সদস্য, ওইসব দেশে
যাওয়ার ক্ষেত্রে আমাদের এই যে এখন যে ভোগান্তি বা বিড়ম্বনটা হতো সেটি হবে না, ব্যয় এবং ব্যয় সাশ্রয় হবে আর কি। অবশ্যই শুধু শিক্ষার্থী না, আমার তো এখনো মনে আছে আমি যখন ইংল্যান্ডে গেছিলাম আমার বৈবাহিক সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছে ভিসার জন্য, তো তখন আমাকে একই পদ্ধতিতে করতে হয়েছে। আমি তো স্মরণ করতে পারছি যে কি ভোগান্তিতে আমি তখন পড়েছিলাম। এখন আর এটা হবে না। 126টা দেশ এখন আছে। আমাদের পঞ্চম বিষয়টি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা 2024-এর খসড়া অনুমোদন সংক্রান্ত। আপনারা জানেন যে আমরা গত বছর 28শে মে 1973 সালের 23শে মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি শান্তি পদক ভূষিত করা হয়েছিল এবং এটি 50 বছর পূর্তি আমরা গত বছর উদযাপন করেছি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে বঙ্গবন্ধু নামে একটা শান্তি পুরস্কার প্রবর্তন করতে চান। সেই প্রেক্ষিতে একটি নীতিমালা আজকে আমরা উপস্থাপন করেছি। মন্ত্রিসভা আজকে সেটি অনুমোদন করেছেন। এই নীতিমালা আওতায় বাংলাদেশ ও বিশ্বের যে কোনো প্রান্তে অথবা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থাকে নিম্নবর্ণিত মানে কয়েকটি ক্ষেত্রে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পুরস্কার প্রদান করা যাবে। এবং এই এলাকাগুলো হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা, যুদ্ধ নিরসনে কার্যকর উদ্যোগ ও অবদান রাখা, দ্বন্দ্ব সংঘাতময় পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা, মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখা, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গঠনে কার্যকর ভূমিকা রাখা, টেকসই সামাজিক, পরিবেশগত, অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে রাষ্ট্র বা সমাজের সামগ্রিক কল্যাণ সাধন। এই পুরস্কারের দেওয়া হবে 50 গ্রাম ওজনের 18 ক্যারেটের একটি পদক এবং 1 লক্ষ টাকার 1 লক্ষ মার্কিন ডলার সমমূল্যের পুরস্কার দেওয়া হবে এবং একটি সনদপত্র দেওয়া হবে। এটি প্রতি 2 বছরে একবার দেওয়া হবে। আর এটি দেওয়ার ক্ষেত্রে মানে পৃথিবীর যে কোনো দেশ থেকে আমরা প্রস্তাব নিতে পারবো। সেখানে কারা কারা এই প্রস্তাব করতে পারে তারও আমরা একটা বর্ণনা রেখেছি। সেখানে আপনারা বলতে পারেন যে বিভিন্ন একটি দেশের সংসদ, দেশের সরকার, রাষ্ট্রপ্রধান বা সেই দেশের সংসদ সদস্যরা প্রস্তাব পাঠাতে পারবেন। নোবেল পুরস্কার বা অন্য কোনো আন্তর্জাতিক শান্তি পুরস্কার প্রাপ্ত কোনো ব্যক্তি কারো নাম পুরস্কার করতে পারবেন, প্রস্তাব করতে, তারা নাম প্রস্তাব পাঠাতে পারবে। আমি বলতে আসতেছি আচ্ছা, বাংলাদেশে অবস্থিত বিদেশি যত দূতাবাস আছে সেই দূতাবাসের প্রধানরাও কিংবা আন্তর্জাতিক সংস্থা আছে তাদের প্রধানরাও এখানে নাম প্রস্তাব করতে পারবেন। বিদেশে নিযুক্ত বাংলাদেশের যে হাই কমিশন বা রাষ্ট্রদূত আছে, দূতাবাস আছে, সে তার প্রধানরাও করতে পারবেন। জাতিসংঘের কোনো সংস্থার প্রধানও নাম প্রস্তাব করতে পারবেন। এরাই নাম প্রস্তাব করতে পারবেন। আর এই পুরস্কারটা দেওয়া হবে আসলে এখানে একটি জুরি বোর্ড গঠন করা হবে। সরকার একটা জুরি বোর্ড গঠন, মানে ফাইনালি জুরি বোর্ড এটা দেবে, তাদের সিদ্ধান্তে চূড়ান্ত হবে। এবং প্রতি বছর 17ই মার্চ বঙ্গবন্ধুর
জন্মদিবসে, জাতীয় শিশু দিবসে পুরস্কার প্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হবে এবং 23শে মে অথবা কাছাকাছি সময়ে এই পুরস্কারটা প্রদান করা হবে। এই পুরস্কারটার ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ সাচিবিক দায়িত্ব সহায়তা প্রদান করবে এবং আমরা অর্থ বিভাগ এক্ষেত্রে আমাদেরকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেবে। সেটি এখনো হয় না, এটি নিরপেক্ষ এবং খ্যাতিসম্পন্ন লোকদের দ্বারা। এরকম বলা হয় না, $1,00,000 আর 50 গ্রাম ওজনের একটি 18 ক্যারেটের 50 গ্রাম ওজনের একটি পদক, $1,00,000 মার্কিন ডলার প্রতি 2 বছরে দেওয়া হবে। প্রধানত একজনকে দেওয়া হবে, কোনো বছরে যদি একজনের অধিক এরকম যোগ্য লোক থাকে তখন সেটি বিবেচনা হবে, বাট প্রধানত একজন। না একটা ক্যাটাগরি, একটা সব মিলিয়ে একটা। 17 মার্চ এটি ঘোষণা করা হবে এবং 23শে মে অথবা কাছাকাছি সময় ওইটি প্রদান করা হবে। যেহেতু 23শে মে জুলিও কুরি পদকটা পাওয়া হয়েছিল, ওই তারিখে টার্গেট করে আমরা দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা তথ্য আছে এটার সাথে, সেটি একটু বলে। মন্ত্রিসভা আর একটি নির্দেশনা দিয়েছেন যে এটা নীতিমালা আমাদেরকে করতে বলা হয়েছে। নীতিমালা দিয়ে আমরা কাজটা শুরু করব, তবে তাদের আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যে এটি যেন একটা আইনে রূপান্তর করা হয় এবং আইনের মধ্যে একটা এন্ডাওমেন্ট ফান্ড তৈরি করতে বলা হয়েছে, যে ফান্ডে সরকার বা বাইরের লোকেরা যে ওখানে অনুদান হিসেবে দিতে পারবেন এবং সেখান থেকে সেই অনুদানের টাকা থেকেই আমরা তখন পরবর্তীতে এই ব্যয়ভারটা নির্ভর করব। কিন্তু ওইটা না হওয়া পর্যন্ত বর্তমানে সরকার এই ব্যয়ভারটা গ্রহণ করবে। আচ্ছা, ওটা তো এখন গঠন করি নাই, ওটা যখন হবে তখন ঠিক এইটা শুরু হবে। আমরা এই বছর কার্যক্রম শুরু করবো, আগামী বছরে আমরা দেখব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা তো শেষের সীমানা এখন টানিনি, আমরা বলছি শুরু করছি, শেষের কথা আসছে কেন? আমরা শুরু করলাম। হ্যাঁ, বাইরেও থাকতে হবে, এটা নিয়ে আমরা এখন এটা সরকারের কাছে সাথে আমার কথা। পুরস্কারে দেওয়া হবে বাংলাদেশ, পুরস্কার দেওয়া হবে হ্যাঁ বাংলাদেশ বা বিদেশে যে কোনো না, কোনো ব্যক্তি নিজে দাবি করতে পারবে না, এটা বলা আছে। কোনো ব্যক্তি অন্য কেউ, এবং কারা প্রস্তাব করবে তার তালিকা আমি বলেছি আপনাদের। অন্য কেউ করবে, কারা কারা প্রস্তাব করতে পারবে এখন বিরাট একটা লিস্ট আমরা করেছি, তারা তৈরি দিতে পারবে। জি জি, না না, ওখানে শুধু বলা হচ্ছে যে ওই আন্তর্জাতিক শব্দটা বাদ যাবে, যেটা বলা হবে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক। আন্তর্জাতিক শব্দটা ক্যাবিনেট আমরা নিয়ে গেছিলাম প্রস্তাবে, ক্যাবিনেট থেকে বলছে এই শব্দটা প্রয়োজন নাই, এটা না থাকলে কোনো অসুবিধা হবে না। এই ক্যাবিনেটের সুপারিশ এটাকে আমরা সেটাই বলেছি, ক্যাবিনেট যেটা আমাদেরকে বলেছেন। জি না, আমরা ড্রাফট করেছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক, তো ক্যাবিনেট বলেছেন যে আন্তর্জাতিক শব্দটা দরকার নেই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক সেইটাই। সেই জন্য আমি আন্তর্জাতিক শব্দটা বলি নাই, কিন্তু হয়তো কাগজে আন্তর্জাতিক শব্দটা আছে। জি
মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন, তো এটা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন, আপনারা জানেন এটা, ঠিক আছে। আচ্ছা, আর এছাড়াও দুটি বিষয় মাননীয় প্রধান নির্ধারিত আর দুটি ছিল যে শিল্পমন্ত্রী মহোদয় এবং পরিবেশ মন্ত্রী মহোদয় দুটো বিদেশে গিয়েছিলেন, তাদের রিপোর্ট এখানে আপনার রুটিন কাজ এটি। জি, বাংলাদেশ শুধু না, বিশ্বের যে কোনো দেশে, বিশ্বের যে কোনো দেশে, হ্যাঁ, বিভিন্নভাবে আসছে পত্রিকা এবং অটোরিক্সা চালকরা ইতিমধ্যে কিছুটা তাদের তরফ থেকে প্রতিবাদ বা তাদের তরফ থেকে প্রতিক্রিয়া দেখিয়েছেন। বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এসছেন এবং উনি সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন তাদের জীবন ও জীবিকার বিষয়টিকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। উনি বলেছেন যে মানে তাদের জীবিকার ব্যাপারটাকে আমাদের খুবই গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে এবং উনি যেটা বলেছেন যে একটি বিধিমালা মাধ্যমে এটা রেগুলেট করতে হবে এবং সেই রেগুলেশনটার মধ্যে এরকম থাকবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হবে যে এর বাইরে তারা চালাতে পারবে না, এর মধ্যে তারা চালাবে, সেটি করে দিয়েছেন। তবে কোনো অবস্থাতেই মহাসড়কে বা বড় সড়কে তারা যেতে পারবে না, সেই বিষয়গুলো নিশ্চিত করে এর সংশ্লিষ্ট আইন বিধি বা যেগুলো আছে সেগুলো যথাযথভাবে সংশোধন বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সড়ক বিভাগ এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে। সুতরাং এটি না প্রসঙ্গ সরকার মাননীয় প্রধানমন্ত্রী উনি জানতেন না, উনি বলেছেন যে ওনার নজরে আনা হয়নি। আপনারা জানেন বলা হচ্ছে যে একটা কমিটির সিদ্ধান্ত দিয়ে আসলে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে আমার সাথে এটা আলোচনা করাটা আমাকে তোমরা জানাওনি, কিন্তু উনি ওনার তরফ থেকে বলছেন যে তারই হলো যে এদের জীবিকার কি ব্যবস্থা তোমরা করছো, সংখ্যায় অনেক, জীবিকার ব্যবস্থা না করে তাদের বিরুদ্ধে এরকম একটা তাদের সম্পর্কে এরকম সিদ্ধান্ত নেওয়াটা উনি যৌক্তিক মনে করেননি আর কি। উনি বলেছেন যে একটা রেগুলেশনের মাধ্যমে তাদের রেগুলেট করা যেতে পারে, তাদের জন্য নির্দিষ্ট জায়গা করতে পারে, কিন্তু তাদেরও জীবিকা অর্জনের ব্যবস্থা করে দিতে হবে। এটা আপনি আমার মনে হয় এটা খুবই মানে বলে যে নিষ্ঠুর এবং নির্মমভাবে একটা কথা বললেন, এই কথাটা বলা উচিত হয়নি না। আপনাকে না আমি আপনাকে বলেছি না, প্লিজ আপনি বোঝার চেষ্টা করেন। মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন যে আমার সাথে আলোচনা করা হয়নি, আমি জিনিসটা জানিনি, আমার সাথে তোমাদের কথা বলা উচিত ছিল, উনি এভাবেই বলেছেন, তাই না? সেভাবে বলেছেন যে তাদের জীবিকার ব্যাপারটা না করে এরকম একটা কঠিন সিদ্ধান্ত নেওয়াটা যৌক্তিক হয়নি এবং উনি না উনি ওনার নির্দেশনা উনি সড়ক বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রকে দিয়েছেন। আচ্ছা, আর একটা বিষয়, হ্যাঁ জি, আমি বলবো যে সড়ক বিভাগকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, সড়ক বিভাগ সেটি নোট করে নিয়েছেন, ওনাদের তরফ থেকে ক্লারিফিকেশন তারা দিলেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা আমি আপনাদের সামনে আজকে বললাম। জি, উনি ফিক্সড করে কিছু বলেন না যে ঢাকার জন্য হবে বা সারা দেশের জন্য হবে, এরকম কোনো ফিক্সড উনি করেন না। ওটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যে মহাসড়কে বিজি রোড সেখানে তারা উঠতে পারবেন না, এটা উনি বলেছেন। তারা যেন না সেটা তারা সেখানে যেতে পারবেন। উনি বলেছেন যে
নির্দিষ্ট করে দিত কোন কোন সড়কে তারা চলতে পারবে এবং কি গতিতে কিভাবে তারা চলবে সেটি উনি বলে দিয়েছেন। এখন যখন আলোচনা হয় কোনো মন্ত্রী এত খুঁটি করে জিজ্ঞাসা করে, এটা বুঝতে হবে। আপনি যখন সিদ্ধান্ত নেয় তখন ওই ইমপ্লিমেন্টেশন পর্যায়ে যে আমরা পরীক্ষা করে সিদ্ধান্তটা দিই, তাই না? আপনি এই যে প্রশ্নটা করেছেন এটি আপনি সড়ক পরিবহন মন্ত্রী মহোদয়কে দিন। আমি আপনাদের যেটা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যেটি সেইটি আমি আপনাদের জানাচ্ছি, উনি কিভাবে বাস্তবায়ন করেন এবং সেটা আপনি তাদের সাথে কথা বলে জানতে পারবেন। হ্যাঁ, আচ্ছা। আর একটি সিদ্ধান্ত উনি দিয়েছেন যেটা উনি বাণিজ্য মন্ত্রী মহোদয়কে খুব কঠোরভাবে বলেছেন যে বাজার মনিটরিংটা দিকে জোরালোভাবে নজর দিতে বলেছেন। মানে কিছু কিছু পণ্যে বাজারে সাপ্লাই কোনো ক্রাইসিস না সত্ত্বেও পণ্য মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখেছেন, উনি বলেন যে খুব কঠোরভাবে যেন বাজার মনিটরিংটা শুরু করা, সেজন্য উনি সুনির্দিষ্টভাবে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। এই দুটি বিষয়ে আসলে নির্ধারিত ইস্যুর বাইরে ছিল। আর একটা হলো আর একটা উনি বলেছেন যে ওই যে যারা আমরা যেখানে ওই রিক্সা বা অটো রিক্সা যে মেশিন, তাদের জন্য ওই মানে একটা খেয়াল রাখতে হবে যে এটা তো ম্যানুয়ালি চলে, তাই না? মেশিনে চলে, মেশিনের সাথে হয়তো ওই ডিজাইনটা অ্যাডজাস্ট করছে না, তো সেটা উনি বলে দিয়েছেন যে কারণ আমাদের ম্যানুয়াল পদ্ধতি থেকে বেরিয়ে আসার জন্য যে ওই মেশিনের সাথে উপযুক্ত যেন একটি কাঠামো সংশ্লিষ্ট ওদের সাথে নিয়ে একটা মডেল বা একটা কাঠামো তৈরি করার জন্য দ্রুত নিয়ে আসে, যেটি হয়তো অ্যাক্সিডেন্ট প্রবণতাটাকে হ্রাস করতে ভূমিকা রাখবে। এটা সেই নির্দেশনা আমি দিয়েছি। নির্দেশটা ঠিক আছে, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয় ওনাকে একটু কাজ করতে দেন, কাজ করুক, তারপরে আপনি ওনার সাথে জিজ্ঞাসা করলে হয়তো জানতে পারেন। জি জি, না না, এটা হলো যে ওই দেওয়ার প্রসঙ্গটা এখন আমরা শুধু দ্রুত করবো, কার্যক্রম শুরু করবো যাতে করে 17 মার্চে আমরা 2025 সালের প্রথমবার আমরা দেব। 2025 সালে যিনি পদকপ্রাপ্ত হবেন তার নামটা ঘোষণা করার জন্য আমরা সকল কার্যক্রম করব। না, আমাদের নীতিমালা যেটা বলা হচ্ছে যে বছরে আমরা দেব তার আগের বছর থেকে আমরা কার্যক্রম শুরু করব। সেটা আগের বছর বোধহয় জুন মাস থেকে আমরা কার্যক্রম শুরু করতে হবে, কারণ আমাদের বেশ কিছু ধাপ আছে। তো যেহেতু আমরা এবছর নীতিমালা হয়েছে আগামী বছর মানে 2025 সালে প্রদান করা হবে। 25 সালে ইনশাল্লাহ 25 সালের 17 মার্চ এটা ঘোষণা করা হবে। জি, অনেক ধন্যবাদ। একটা বিষয়, আপনার সভাপতি একটা বৈঠক হয়েছিল সম্প্রতি, সেখানে আলোচনা হয়েছিল যে সরকারের বিরুদ্ধে অথবা সরকারি 95,000 মামলা এখনো আছে। তো মামলা জট আসলে নিরসন করার জন্য আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? এই যে সেই উদ্যোগের জন্য তো মিটিং করছি। জি, আমি আসার পরে